হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা গেম চেঞ্জারের কথা। আর কোনো সময় নষ্ট না করে, কোনো স্পয়লার না দিয়ে সরাসরি সিনেমার মধ্যে চলে যাওয়া যাক। সিনেমার শুরুতে এর জন্য লড়তে থাকে। এখানে বাবা মরে পড়ে আছে আর ওরা সিএম হওয়ার জন্য ঝগড়াঝাটি করছিল। ঠিক তখনই ওদের দুজনকে অবাক করে দিয়ে চোখ খুলে ছাড় দেয়া, সে এখনো মারা যায়নি। এটা দেখে দুই ভাই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আর বড় ছেলে তো বলতে থাকে, একে বাবা, আইসিইউতে তুমি রাজনীতি শুরু করছো। এদিকে দেখা যায় কয়েকজন গুন্ডা নিয়ে একটা ট্রেন থামায় আর ভেতরে থাকা এক আইপিএস অফিসারকে মারতে এসেছিল ওরা। কিছুক্ষণের মধ্যেই ওদের বস হঠাও সেখানে এসে পৌঁছে। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে মানুষ দৌড়ে বাইরে আসে। সাথে সাথে এন্টি-9 আইপিএস একদমই বিয়ে করতে রাজি হয় না। পরিবারের সবাই মিলে অনেক করে বললেও একদমই বিয়ে করতে নারাজ রাম। কি কারণে রাম বিয়ে করতে চায় এটা সিনেমার সামনের দিকে গিয়ে জানতে পারবো। এদিকে এম সুস্থ হয়ে একটা মিটিং কল করে, সেখানে বলে এতদিন আমরা যা করেছি সবকিছু বাদ দিতে হবে। এখন থেকে আমরা পার্টিতে কেউ কোনো প্রকার খারাপ কাজ করতে পারবো না। আর যদি কেউ কোনো অবৈধ কাজ করে তবে তার উপর পার্টি অ্যাকশন নেবে। এগুলো শুনে সিএম এর দুই ছেলে খুবই রেগে যায় আর ভাবে অসুস্থ হয়ে মনে হয় বাবার মাথার তার ছিঁড়ে গেছে। সাথে সাথে সেখানে থাকা কেউই সিএম এর সিদ্ধান্তে খুশি ছিল না, কারণ সবারই কোনো না কোনো অবৈধ ব্যবসা ছিল। এ পর্যায়ে রাম তার অফিসে এসে পৌঁছায়। সেখানে কর্মরত সবাইকে রাম সাদরে গ্রহণ করে। রামকে সাদরে গ্রহণ করে। তখনই ওর সেক্রেটারি সাইডের সাথে পরিচিত হয়। জন্ম থেকে সাদ্দাম সাইড ওই চলাফেরা করে, এজন্য নামটা এমনই পড়ে গেছে। তখন রাম তার নিজের সকল ডিপার্টমেন্টের হেডের সাথে মিটিং কল করতে বলে। কিছুক্ষণের মধ্যে সবাই এসে উপস্থিত হয় মিটিং এ। তখন রাম জানায়, এই রাজ্য যারাই 2 নম্বর ব্যবসা করে সবাইকে আমার সামনে দেখতে চাই। প্রথমে তো এক অফিসার বলে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে স্যার। তখন ওকে ভয় দেখাতে আজই ডাকতে চাই সবাইকে। এদিকে দেখা যায় মন্ত্রী মহাদেব এক বালুর মাথায় নিয়ে আসছে। এসেই সে কাজ বন্ধ করে দিতে বলে। সাথে সাথে কাজ বন্ধ করা হয়। তখন মহাদেব জানায়, এখন থেকে সব 2 নম্বর কাজ বন্ধ। বাবা সব জানিয়ে দিয়েছে, এগুলো করা আর যাবে না। এটা শুনে সীমা তো অবাক হয়ে যায়। এতদিন তো 2 নম্বর কাজ করেছি, তাহলে এখন কেমনে? এটা শুনে মহাদেব বলে, বালি উঠতে বারণ করেছি দিনে, কিন্তু রাতে তো কোনো সমস্যা নেই। কাল থেকে রাতে চালু থাকবে। ঠিক তখনই একজন সীমাকে এসে বলে যে কালেক্টর ডেকেছে। সীমাত সহ বাকি সবাই এসে পৌঁছে মিটিংয়ে, কিন্তু 4 জন মিটিংয়ে আসেনি। সাথে সাথেই তাদের ধরে আনতে পুলিশ পাঠিয়ে দেয় রাম। তারপর সবার উদ্দেশ্যে বলে, এতদিন যে খারাপ কাজ করেছে এখন সব বন্ধ করে দাও, না হলে তোমরা ঝামেলায় পড়ে যাবে। কিন্তু রামের কথা কেউই সিরিয়াসলি নিচ্ছিল না। তখন সবাইকে 2টো বাসে উঠতে বলে আর সবার ফোন সিল করে নেয়। এখানে দেখা যায় সীমা আর রাম একে অপরকে আগে থেকে চিনত। আসলে ওরা 2 জন একই কলেজে পড়তো। তারপর সবাইকে বাসে করে হিমালয়ের চালের গোডাউনে চলে আসে। তখন বিভিন্ন ট্রাক থেকে চাল বের করে দেখায় রামকে আর বলে, স্যার সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা ধরে টান দিয়ে পুরো ঢেকে ফেলে দেয়। তারপর ভেতরে এক বস্তা থেকে চাল বের করে দেখে এটা রিলিফের চাল। আসলে রিলিফের 1 টাকার চাল বিভিন্ন কেমিক্যাল দিয়ে দেখতে সুন্দর করে বানিয়ে 50-60 টাকা কেজিতে বিক্রি করত। আর এসব কেমিক্যাল মানুষের জন্য খুবই ক্ষতিকর ছিল। তখন বিমার পুরো গোডাউন সিল করে দেওয়া হয়। তারপর সেখানে থেকে সোজা চলে আসে মালয়েশিয়ার রয়্যাল শপিং মলে। সেখানে এসে একটা ফায়ার ফাইটার গাড়ি এনে ফ্লোট পার্কিংয়ে নিতে বলে, কিন্তু জায়গা কম থাকে গাড়িটি কিছুতেই ঢুকতে পারছিল না। তখন রাম জানায়, একই সমস্যার জন্য কিছুদিন আগে এক শপিং মলে আগুন নেভাতে পারেনি ফায়ার ফাইটাররা। এই জন্য 36 জন মানুষ স্পটেই মারা গিয়েছিল। বিল্ডিং এখন ভেঙে ফেলতে হবে, কিন্তু কোনোভাবেই মানতে চাইছিল না মালয়েশিয়ার। আর বলে, এটা ভাঙতে তো কয়েক মাস লেগে যাবে, এর মধ্যে আপনাকে আমি দেখে নিব স্যার। কিন্তু রামের অর্ডার এক স্পেশাল টিম চোখের পলকে পুরো বিল্ডিং ভেঙে ফেলে। এটা দেখে বাকি সবাই ভয়ে কেঁপে ওঠে। তখন সবাই বলে, আমরা আমাদের সব 2 নম্বর রাস্তা বন্ধ করে দেব স্যার, আপনাকে আর কষ্ট করে এক একজনের জায়গায় যেতে হবে না। তখন রাম জানায়, ঠিক আছে, কিন্তু যদি আমার আবার যেতে হয়
তাহলে তোদের খবর আছে। সেখানে বন্ধু বান্ধবদের সাথে গল্প করাই ওই সবাই বলতে থাকে, আর কত, এখন বিয়েটা করে নিলে তো পারিস। ওদের গ্যাদারিং এর এক ছোট ভাই থাকায় সে রামের বিয়ে না করাতে যাওয়ার কারণটা জানতে চায়। তখন কিছুটা পানি খেয়ে রাম বলা শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন রাম রাজ্যবদ্ধ। সে সময় রাম অনেক চঞ্চল ছিল। যেখানেই অন্যায় দেখতে পেত সেখানেই ঝাঁপিয়ে পড়তো। ঠিক তখনই দেখা যায় সিনেমাকেও সে কলেজে খারাপ কাজ করতে ওদের সবাইকে উচিত শিক্ষা দিচ্ছিল। ঠিক তখনই দেখা যায় এই কলেজে কেউ খারাপ কাজ করলে তাদের সবাইকে উচিত শিক্ষা দিচ্ছিল রাম। এমনই একদিন রাস্তায় প্রফেসরকে বেদম মারতে থাকে রাম। উনি নাকি মেয়েদের অনেক জ্বালাতন করত। বয়স এত হয়ে গেছে, এখন সব খারাপ কাজ করিস তুই। ওনার পেছনে বসা মেয়ে রামকে অনেক করে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। পরে বলে, আমি ওনার মেয়ে, আর আপনি কোনো কিছু না ভেবে আমার বাবাকে মারছেন। অন্য এক ডিপার্টমেন্টের এমি নামের আরেকজন প্রফেসর আছে। তখন পাশ থেকে একজন বলে, ওই খুবই খারাপ, আর ইনি তো অনেক মেয়ে চলে আসে থানায়, রামকে ছাড়িয়ে নেয়। তখন রাম অনেক করে ক্ষমা চাই দীপিকার বাবার কাছে, আর তার নামটাও জেনে নেয়। পরের দিন কলেজে এসে উইকিপিডিয়াতে বেদম মার দেয় রাম। পাশ থেকে এটা দীপিকা দেখে ফেলে। ওর মারপিট একদমই পছন্দ ছিল না দীপিকা। তারপর রাম তার কথাবার্তায় দীপিকাকে বোঝায় যে তার ওকে ভালো লেগেছে, কিন্তু দীপিকা বলে, এটা সম্ভব না, আমার বেশিরভাগ বলা ছেলে একদমই পছন্দ না। তুমি তো যেখানে সেখানে মারপিট করতে থাকো, আমাদের মধ্যে কিছুই হওয়া সম্ভব না। তখন রাম বলে, আমি আজ থেকে আর একটুও রাখবো না, এমনকি কোনো মারপিটও করবো না, তোমাকে আমি প্রমিস করলাম। ঠিক তখনই ওদিক দিয়ে এক অজাত ছেলে যাচ্ছিল আর দীপিকার দিয়ে বাজে নজর দিচ্ছিল, সাথে আজে বাজে কথা বলছিল। প্রথমে রাম তার রাগ কন্ট্রোল করতে পারলেও পরে মারতে শুরু করে দেয়। এটা দেখে দীপিকা অনেক আপসেট হয়ে যায়, থামাই ওকে। এটা দেখে দীপিকা অনেক আপসেট হয়ে থামাই ওকে। তখনই সেখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। এটা দেখে রাম ছেলেটাকে পুলিশে ধরিয়ে দিতে চাইলেও কোনো প্রমাণ না থাকায় সেটা সম্ভব হয় না। তখন দীপিকা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। ওর পিছে পিছে রামও যায় আর বলে, রাগের আমি কি করব বলো তো। তখন দীপিকা বলে, তোমার জন্য ভালো হবে যে তুমি আইপিএস হলে ছোট বড় অপরাধী সবাইকে এনকাউন্টার করে মেরে ফেলবে, তো এটা তোমার জন্য না, তুমি কালেক্টর হয়ে যাও। তো রাম তখন 6 নম্বরের জন্য কালেক্টর হতে পারে না, আইপিএস হয়ে যায়। আইপিএস হওয়ার পরে দীপিকা তার সাথে কোনো যোগাযোগ রাখে না। তখন দীপিকার বাসায় যাই, গিয়ে দেখে ওরা সবাই চলে গেছে এখান থেকে। তারপরে সিন চলে আসে বর্তমানে। তখন ছোট উঠে বলে যে আমি দীপিকাকে চিনি, ওর বাসা কোথায় সেটাও জানি। তখন সবাই ওকে জোর দেয় যে দীপিকার বাসা কোথায়। তখন ছোট এক বোতল খেয়ে ফেলছিল, এই জন্য কাল সন্ধ্যার আগে উঠতে পারবে না, এটা বলে রামের বন্ধু। তারপরে সীমার ওখানে রাম চলে যায়। যাওয়ার পরে সারা রাত ওখানে থাকে, চোখ ভিতরে ঢোকে না। যখন কাজ শেষ হওয়ার পরে কাজের লোক যখন ট্রাকে উঠে, তখন দেখে ট্রাকের মধ্যে আগে থেকেই পুলিশ ছিল এবং সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন এসপিকে ডেকে ওর লোকজনদের ছাড়তে বলে অফিস, কিন্তু এটাই এসপির ক্ষমতার বাইরে, কারণ কালেক্টর নিজে কেস করেছে ওদের বিরুদ্ধে। তখন উকিলকে বলে জামিন করাতে। তখন উকিল জানায় এটার জন্য একটা উপায় আছে, কিন্তু জন প্রতি 10 লাখ করে টাকা লাগবে, এই জন্য আর কাউকে চায় না মহাদেব। তখন সীমাকে বাইরে থেকে লোক এনে কাজ চালু করতে বলে। ততক্ষণে ছোট ঘুম থেকে উঠে পড়ে, রামের ভেতরে আসতে বলে, কিন্তু কেন জানি রাম ভেতরে আসতে চাচ্ছিল না। এটাতে দীপিকা অনেক রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সে ভাবছিল রাম আইপিএস হওয়াতে ওর ভাব বেড়ে গেছে। ঠিক তখনই ওই জেলার কালেক্টর চলে আসে, রামকে বলে, তুমি পারমিশন ছাড়া কেন আমার জেলায় ঢুকেছো, এর জন্য তোমার চাকরিও চলে যেতে পারে। তারপর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে কমপ্লেন সাবমিট করতে। তখন রাম 2 জেলার সীমানা দেখিয়ে বলে, আমি আমার জেলাতেই আছি, বর্ডার কাজ করেছো তো, তুমি তো এখন তোমার কি হবে। যখন এই কারেক্টার তার ভুল বুঝতে পারে, তখন রামের কাছে অনেক করে ক্ষমা চাই আর বলে, আমার চাকরিটা আর মাত্র 6 মাস আছে, প্লিজ কোনো কমপ্লেন করো না। এসব কিছু শুনে দীপিকা বুঝে যায় কেন রাম এদিকে আসছিল না, কারণ দীপিকার বৃদ্ধাশ্রমটি ছিল অন্য জেলায়, আর ওপরের পারমিশন ছাড়া এক জেলার কালেক্টর অন্য জেলায় ঢুকতে পারে না। পরদিন দীপিকা মহাদেবের
পরদিন সীমা মহাদেবকে জানায় কাজ করতে বাড়ি থেকে কেউ আসছে না, এজন্য মহাদেব রামকে ডেকে পাঠায় তার সাথে কথা বলবে বলে। কিন্তু রাম ওর সাথে দেখা করতে যাওয়ার সেই চলে আসে রামের কাছে আর বলে কোনো মন্ত্রী যদি কালেক্টর ডাকে তাহলে সেখানে যেতে হয়, তো কি এইটুকু কমন সেন্স নেই? তখন রাম বলে, আমি এখন শান্তি মিটিংয়ে ব্যস্ত, আপনি একটু পরে আসুন। ইচ্ছা না থাকলে মহাদেব বাইরে অপেক্ষা করতে হয়। কেটে যায় অনেক ঘন্টা, এতক্ষণে শেষ হয়ে যায় মিটিং। তখন মফিজ এসে রামকে রাগ দেখিয়ে তার লোকজনকে ছাড়তে বলে। এগুলো শুনে রাম জানাই ছেড়ে দিব, কিন্তু একটা লিখিত দিয়ে দিন। রামের কথায় আরো খেপে যায় মহাদেব, কিন্তু রামও তো হার মানার পাত্র নয়। অন্য কোথাও উপায় না থাকায় মহাদেবকে তার কাজ রেখেই সেখান থেকে ফিরে যেতে হয়। যাওয়ার সময় রামকে জানায় মারতে চাই মহাদেব, কিন্তু কোনো মতে সুঝিয়ে নেয় সীমা। পরদিনে রাম আবারও এসে বসে দীপিকার বৃদ্ধাশ্রমে, আর সে পারমিশন নিয়ে এসেছিল। রামকে সাথে করে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাচ্ছিল দীপিকা, আর সবাইকে বলছিল এই জন্যই আমি এতদিন বিয়ে করি নাই। হঠাৎ করে একটা মহিলার রুমে আসে, ওরা গিয়ে দেখতে পায় অনেক কাগজ সেখানে ফেলে রাখা। আসলে মহিলাটা মানসিক অসুস্থ ছিল, আর এগুলো সব সিএম কে লেখা পিটিশন। রাম খেয়াল করা এগুলো সবই যুক্তিসম্মত। তারপর কথায় কথায় রাম বলে কালকে সিএম আসবে পাশেই, সেটার সিকিউরিটি আমি দেখছি। এটা শুনে কেন জানি মহিলা এই অনুষ্ঠানে চালিয়ে যেতে চায়। পরদিনই সময় মতো শুরু হয়ে যায় সেই অনুষ্ঠানটা। এই ডেইরি ফার্মের চেয়ারম্যান করা হয় সীমাকে। এটাতে সে সবাইকে ধন্যবাদ জানায়। পরে কথা বলার জন্য সিএম আসে, তিনি বক্তব্য দিতে যাবে, ঠিক তখনই কথা বলে ওঠে সেই মহিলাটা। ওনাকে দেখে কেন জানি সিএম অনেক ভয় পেয়ে যায়। তারপর ওনাকে স্টেজে ডাকা হয়। ওনার সাথে রাম আর দীপিকাও আসে। সিএমকে নাম ধরে কথা বলছিল মহিলাটা, এই জন্যই সিনেমা ও মুভিতে মনে, কিন্তু কেন জানি ওদেরকে থামায়। তখন এর সত্যতা জানতে চাই সিএম। রামও কিছু ডকুমেন্ট দেখিয়ে বলে ওনার সব কথাই সত্য, কিন্তু এসব কথা শুনে ওদের সবার উপর খেপে যায় মহাদেব। সাথে দীপিকা ওই মহিলাকে ধাক্কা দেয়, আর স্টেজ থেকে পড়ে যেতে থাকলে রাম গিয়ে মহাদেবকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এটাতে অনেক খেপে যায় মহাদেব। তখন বাবাকে সরি বলতে বলে সেই মহিলা ডাকে, আর অন্য কোনো উপায় না থাকায় সেটাই করতে হয় মহাদেবকে। মঞ্চ থেকে নামার সময় হঠাৎই ছাত্রী অজ্ঞান হয়ে যায়। মঞ্চ থেকে নামার সময় হঠাৎই সিএম অজ্ঞান হয়ে যায়। তখন ওনাকে ধরে হাসপাতালে আনা হয়। তারপর জ্ঞান ফিরলে মহাদেব বলে, বাবা এত মানুষের মধ্যে আমাকে থাপ্পড় মারলো, তুমি কিছুই বললে না। তখন সাদিয়া তখন সিএম তার সেক্রেটারিকে বলে দেয় রামকে সাসপেন্ড করার জন্য, সাথে মহাদেবকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এটাতে অনেক কষ্ট পেয়ে যায়। জানাই তোকে পার্টি থেকে বাদ দিয়ে দিচ্ছি, তোর কোনো সম্পর্ক নয় এই পার্টির সাথে। তবে ছোটবেলা থেকে মহাদেবের ইচ্ছা ছিল সিএম হবে, এজন্য সে অনেক কষ্ট করেছে। মহাদেব তখন তার সিএম অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো তেমন একটা লাভ হয় না। তখন অনেক রেগে যায় এবং বাবাকে মেরে ফেলে। পরে ওকে পার্টি থেকে বাদ দেওয়ার কাগজটা টুকরো টুকরো করে ফেলে, আর সবাইকে ডেকে নাটক শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই আবারও নাটক করতে শুরু করে। মাঝে মধ্যে সিএম এর পদ নিয়ে ঝগড়া বেঁধে যায়। তখন হাসপাতালে মিটিং কল করা হয়। পার্টির সিনিয়র সদস্য জানায় মহাদেব দেখবে সরকার আর মাগাদিরা সামলাবে পার্টি, কিন্তু এতে একদমই খুশি হতে পারে না মাগাদিরা। ওকে কলা দিচ্ছে আর আমাকে খোসা। এটাতে দুজনের সাথে সাথে ওদের সমর্থকদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। দুজনেই চাইতো যে সে হবে পরবর্তী সিএম। তখন মাগাদিরা কানে কানে সেক্রেটারি জানায় বাবাকে মহাদেব মেরে ফেলেছে। এটাতে অনেক ভয় পেয়ে যায় মাগাদিরা। তখন মাগাদিরা মহাদেবকে সাপোর্ট করে। পরবর্তী সিএম এর জন্য মনোনীত হয় মহাদেব। এদিকে রামকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটাতে অনেক মন খারাপ করে থাকে রাম। তখন দীপিকা বলে এটাতে ভালো হয়েছে, এখন আমাদের বিয়ে নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারবে তুমি। খুব তাড়াতাড়ি ওদের বিয়ের দিন ধার্য করা হয়। এই পর্যায়ে দেখা যায় মনোবিদের শাস্ত্র অনুযায়ী নারী দেহ ছিল তার বাবার মুখে। এই পর্যায়ে দেখা যায় মহাদেব শাস্ত্র বলে এটাই সিম্প্যাথি রাজনীতি।
আজকে 7টার শেষ কার্য সম্পন্ন করা হবে। তখন ছাত্রলীগের সেক্রেটারি তার কলেজে একটা ভিডিও চালাই, সেটাতে সিএম তার শেষ ইচ্ছা বলে গেছেন। এদিকে সিএম মারা যাওয়ার পুরো রাজ্যের খুব বাজে অবস্থা। এর মধ্যে রাম যাচ্ছে বিয়ে করতে। ঠিক তখনই এসপি এসে মন্ত্রীকে থাপ্পড় দেওয়ার অপরাধে রামকে ধরে নিয়ে যায়। মন্ত্রী নাকি ওর নামে কেস করেছে। পরে এক জায়গায় এনে গাড়ি থেকে বের করে গাড়ির সাথে হ্যান্ডকাপ দিয়ে আটকে ফেলে রামকে। তখন সেখানে স্বামীরা চলে আসে। আসলে এমপি মহাদেব কথা এগুলো করেছিল রামকে। আসলে এসপি মহাদেবের কথাই এগুলো করছিল। রামকে মারতে আসে অনেকগুলো গুন্ডা। ওর এক হাত আটকানো থাকলেও সবাইকে মারতে থাকে রাম। যদিও সে বন্দী, কিন্তু তার সাথেও পারছিল না ওরা। তখন সীমা এসে মারতে মানে পরবর্তী সিএম হবে। রাম এটা শুনে এসআর রামকে বাঁচায়। তখন সেখানে অনেক কমান্ডো চলে আসে, সাথে একটা হেলিকপ্টার রামকে নিয়ে যাওয়ার জন্য। রাম তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। তারপর ওকে সরাসরি আনা হয় সিএম এর শেষ কাজের জায়গায়। রামকে দিয়েই শান্তির মুখে আগুন দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। তারপর সেক্রেটারি রামকে একটা গল্প বলতে থাকে। আসলে এটা রামের বাবারই গল্প, আর এই পার্টিটা আসলে রামের বাবাই বানিয়েছিলেন। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রামের বাবাকে সবাই আন্না বলে ডাকতো। দেখা যায় ওনাদের গ্রামে পাহাড় ভেঙে লোহা উত্তোলন করা হতো। এজন্য গ্রামের লোকজনদের নিয়ে ধরনায় বসে যাই। আন্না, পাহাড় ভাঙতে থাকলে গ্রামের অনেক ক্ষতি হবে, এটা বন্ধ করতে ওনাদের এই আন্দোলন। সেখানে অনেক পিএসও আসে। সেদিন সন্ধ্যার সময় আন্নাকে ডাকা হয় সেই লোহার ফ্যাক্টরিতে। তারপর সেটার মালিক এক প্লেটে বেদানা খেতে দেয় আন্নাকে। তিনি নিতে গেলেই ওই লোকটা বেদানা টেবিলে ঢেলে দিয়ে বলে, এখন যদি লোহা না উঠানো হয় তবে আসবাবপত্র কিভাবে বানানো হবে। কিন্তু আন্না জানায়, যারা ফসল ফলাতে পারে তারা এটিও কোনো না কোনো ব্যবস্থা করে বের করে ফেলবে। তবে আমার কথা একটাই, পাহাড় আর ভাঙা যাবে না। কিছুক্ষণের মধ্যে কোর্টে করে ক্রিস্টাল জিতে যায় আপনারা এই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য। এটাতে গ্রামে চলতে থাকে উৎসবমুখর পরিবেশ। পরদিনই মুকুল নামের একজন অনেক লোকজন নিয়ে আসে আন্নার বাড়িতে। ওদের সাথে সুখ না জেনেই কাজে আবার কোনো আন্দোলন করতে হবে। তখন মুকুল জানায়, কোনো আন্দোলন না, আমি বলছিলাম কি আর না, চলেন আমরা একটা মিলে পার্টি খুলি। এখন সময় এসেছে দেশের মানুষের জন্য কিছু করার। কিন্তু আর না, রাজনীতির বন্ধ কিছুতেই যেতে চায় না, কারণ রাজনীতি ভালো মানুষের জন্য নয়। এখানে গেলেই একদমই স্বচ্ছ মানুষ নষ্ট হয়ে যায়। তবে ওরা সবাই সহ আন্নার বউ বলে যে পার্টি করাই ভালো হবে, আর তুমি তো একাই একটা হীরা। তো আমার এইটুকু বিশ্বাস আছে যে তুমি কখনোই টাকার নেশায় পড়বে না। আর মুকুল বলে, আমরা টাকা ছাড়াই রাজনীতি করব। এগুলো শুনে আন্না রাজি হয়ে যায় পার্টি করার জন্য। পরদিন বাড়িতে একটা প্রেস মিটিং কল করে এসব জানাই ওরা। আর আন্না একটু হাবলা ছিল, মানে তার কথা একটু বেঁধে যেত। তিনি একটু বেশি সিরিয়াস হয়ে গেলে কথা চরম বাধা বাড়ত। কোনো মতে ভাঙাচোরা শব্দে রিপোর্টারদের সাথে কথা বলে জানায়। রিপোর্টাররা বলা বলি করতে থাকে, টাকা ছাড়া হয়তো রাজনীতি সম্ভব, কিন্তু কথা ছাড়া কেমনে কি। আন্না তো ঠিক মতো কথাই বলতে পারে না। এগুলো শুনে আন্নার মন অনেক খারাপ হয়ে যায়, আর সে স্পষ্টভাবে কথা বলার ট্রাই করতে থাকে। অনেক চেষ্টা করার পর আন্না ঠিকভাবে কথা বলতে পারছিল না। কিছুদিন পরে পার্টির জন্য জনসম্মুখে বক্তব্য দিতে হবে আন্নাকে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সবাইকে ডেকে বলে, কালকের বক্তব্য আমি দিব না, এমন কাউকে খুঁজতে হবে যে ভালো কথা বলতে পারে। তখন মুকুল তার বন্ধু সাত্যাকে দেখিয়ে বলে, আন্না, এ অনেক সুন্দর কথা বলতে পারে, আর এ তোমার একজন লয়ার সাপোর্টার। পরদিন বক্তব্য সাত্তিয়া। সবাই খুব পছন্দ করে ওর কথা। আসলে কথাগুলো আর আন্নারই তো ওকে লিখে দিয়েছিল। এরপর থেকে এভাবে চলতে থাকে। আর রাত জেগে বক্তব্যগুলো লিখতো, আর সেগুলো স্টেজে গিয়ে বলতো সাত্তিয়া। এভাবে চলতে চলতে জনগণের একটু ভরসা হয়ে যায় পার্টির ওপর। নির্বাচনের দিন কাছে চলে আসতেই আন্না ডিসাইড করে আমাদের পার্টি থেকে সিএম হবে। ছাত্ররা সিএম
এতে অনেক বেশি খুশি হয়ে যায়। নির্বাচন হতে আর কয়েকদিন বাকি। হঠাৎ এক সন্ধ্যাবেলায় মুকুন্দ সাথে আসে আপনার সাথে দেখা করতে। এসেই বলে, আন্না, অন্য পার্টিতে অনেক টাকা বিল আছে, আর আমরাও যদি টাকা